পঞ্চম শ্রেণীর ছেলেমেয়েরা, তোমাদের আমি আজ পর্যন্ত কোনো ভিডিও দিইনি, আজকে শুরু করছি। তোমাদের পাতাবাহার যে বইটি, যেটি সরকার থেকে পেয়েছো, সেই পাতাবাহারের একদম যে প্রথম ছড়াটি আছে সেই ছড়াটি আজকে তোমাদের পড়াবো। এই ছড়াটির লেখক দেখো, গল্পবুড়ো সুনির্মল বসু। সুনির্মল বসু সম্বন্ধে তোমরা শেষের দিকে প্রত্যেকটা গল্পের মধ্যেই, প্রত্যেকটা কবিতার মধ্যেই কবি পরিচিতি দেওয়া আছে। এখানে কবি পরিচিতি পড়ার পর দেখবে তোমরা যে উনি বাচ্চাদের জন্য অনেকগুলি বই লিখেছেন, অনেকগুলি ছড়া কবিতা লিখেছেন। শিশুপাঠ্য বাচ্চাদের ভালো লাগবে, বাচ্চাদের মতন করে শিশু মন ভালো বুঝতেন এবং অসম্ভব ভালো একজন শিশু সাহিত্যিক ছিলেন। তারই এটা হচ্ছে গল্পবুড়ো কবিতা। এটা নেওয়া হয়েছে সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা এখান থেকে। প্রথমে আমি ভাবছিলাম যে আসলে তোমাদের প্রত্যেকটা পড়ায় টেক্সট যেগুলো আছে, বাংলা কবিতা, ছড়া বা গদ্য, সেগুলো অনেকটা সময় নেবে বলে আমি প্রথম দিকে তোমাদের ভিডিও করতে চাইনি। মানে আগে চেয়েছি 1, 2, 3, 4 এর মাধ্যমে আমি ছেলে মেয়েদের কাছে পৌঁছতে, এবং তারপরে আস্তে আস্তে তোমাদের প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা কবিতা সব কিছুই কিন্তু আমি পড়াবো শুধু নয়, পড়াবো, প্রশ্নোত্তর করাবো। তার মধ্যে থেকে ব্যাকরণ যেগুলো আছে, যা কিছু এখান থেকে শেখা যায়, অর্থলেখ, বিপরীত শব্দ, সন্ধি বিচ্ছেদ, ধন্যাত্মক শব্দ, যা কিছু আছে সমস্ত কিছু আমি ছোট ছোট করে বলবো। কিন্তু এক একটা ভিডিও অনেক বড় হয়ে যাবে বলে আমি প্রথমে তোমাদের বিষয়টায় ঢুকতে চাইনি। দেখো, আজকে গল্পবুড়ো পড়াবো সুনির্মল বসুর। রূপকথা চাই, রূপকথা। এখানে দেখো একটা গল্পবুড়ো যে গল্প বলে বাচ্চাদের দিকে, সে কাঁধে ঝোলাই করে কিছু নিয়ে যাচ্ছে এবং সে বলছে, চাইচিয়ে চাইচিয়ে বলছে, রূপকথা চাই, রূপকথা। এটা ছবিটার মধ্যে দেওয়া আছে। এবার মূল যে কবিতাটা শুরু হচ্ছে, বইছে হাওয়া উত্তরে, গল্পবুড়ো থুত্থুরে, চলছে হেঁটে পথ ধরে, শীতের ভোরে সত্তরে, চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, রূপকথা চাই, রূপকথা। ডাক ছেড়ে সে ডাক ছেড়ে, বলছে ডেকে হাঁক ছেড়ে, ঘুম ছেড়ে আজ ওঠ তোরা, আয়রে ছুটে ছোট্টরা, কি আছে মোর তলপিটাই, দেখবি যদি জলদি আয়। কাঁধের উপর এই ঝোলা, গল্প ভরা মন ভোলা, দত্তিদানব যক্ষীরাজ, রাজপুত্তুর পক্ষীরাজ, মন পবনের দ্বারখানা, আজ গুবি সব কারখানা, ভর্তি আমার তলপিটাই, দেখবি যদি জলদি আয়। করির পাহাড় সারবাঁধা, মানিক হীরা চোখ ধাঁধা, সোনার কাঠি ঝলমলে, ময়নামতি টলটলে, তেপান্তরের মাঠখানা, হট্টমেলার হাটখানা, আটকালো এই তলপিটাই, দেখবি যদি জলদি আয়। কেশবতী নন্দিনী এই থলেতে বন্দিনী, শীতের প্রখর প্রত্যুষে, আসবে না যে শত্রু সে, ভাঙব তাদের মূর্খতা, বলবো না কো রূপকথা। একটা ছড়া আমরা পড়ে নিলাম। এবার এই ছড়াটা পড়ার পর আমাকে এর ইনার মিনিং কিছু থাকে, অর্থাৎ এর ভেতরে তোমাকে কি বার্তা দিতে চেয়েছেন লেখক। যে একটা গল্প হোক বা ছড়া হোক, যাই লেখুন না কেন, তিনি দর্শকের জন্য বা শ্রোতার জন্য কিছু একটা বার্তা রেখে যান। তা তোমরা ছোট ছোট যে ছেলে মেয়ে আছো, এটা আদৌ বাচ্চাদের কবিতা কিন্তু নয়। মনে হচ্ছে যেন বাচ্চাদের কথা বলছেন, কিন্তু আসলে এটা আমাদেরও এই গল্পটা থেকে শিক্ষা নেওয়ার আছে। যে আমাদের মধ্যেও আমরা যারা বয়স হয়ে গিয়েছে বা বয়স্ক, তথাকথিত বয়স্ক, অর্থাৎ আমাদের দিকে দেখে কিন্তু এখন আর কেউ সেভাবে ছোট ছেলে বা বাচ্চা তো আর কেউ বলবে না, কিন্তু আমাদের মনটাও যেন সবুজ থাকে, আমাদের মনের মধ্যে শিশুটি যেন এখনও জেগে থাকে, আমাদের ভেতরের কোমল মন, সে মনের যেন কোনোদিন মৃত্যু না হয়, এইরকম একটা বার্তা দিতে চেয়েছেন। তা তোমরা তো ছোট ছোট ছেলে মেয়ে, তোমাদের মন তো আরও নরম হবে, আরও কচি হবে, আরও সংবেদনশীল হবে, আবেদনময় হবে। এখানে বলতে চাইছেন যে আমরা এখন ছোট ছোট ছেলে মেয়েদের দিকে এই যন্ত্র সভ্যতার যুগে, আধুনিক সভ্যতার যুগে অনেক বেশি যান্ত্রিক করে দিচ্ছে। তারা এখন ঠাকুমাদের সাহচর্য পায় না, অনুপরিবারের মধ্যে থাকছে। বয়স্ক লোকেদের কাছ থেকে ঠাকুমা দুপুরবেলাতেই ঠাকুমার কাছে এসে দুটো গল্প শোনা, বা মায়ের কোলে বসে রাত্রিতে দুটো গল্প শোনা, রূপকথা, পুরাণের গল্প শোনা, এগুলো কিন্তু এখন আমরা প্রায় ভুলেই গিয়েছি। কেন কি এখন আমরা অনুপরিবারে থাকছি, এখন আমরা আধুনিক হয়েছি, এখন ইংরেজি ছড়া পড়তে শিখেছি, কিন্তু আমরা নিজেদের যে প্রচলিত ছড়াগুলো, সেই প্রচলিত ছড়াগুলো ভুলে যেতে বসেছি।
আসলে আমাদের শিশু মনটাই হারিয়ে যেতে চেয়েছে। এই শিশু মনটা যাতে কোনোদিনই হারিয়ে না যায়, তোমার ভেতর থেকে শিশু মনটার যাতে মৃত্যু না ঘটে, তার জন্যই তোমাকে এই গল্পগুলো ডেকে ডেকে হেঁকে হেঁকে পাড়া পাড়া ঘুরে বেড়াচ্ছে। এইবার দেখো, গল্পটা কবিতাটা পড়তে গিয়ে বা ছড়াটা পড়তে গিয়ে আমরা তার আক্ষরিক যে মানেগুলো আছে, প্রত্যেকটা শব্দের মানে, কেন কি আমাকে প্রশ্নোত্তর করতে হবে, তার মধ্যে যে ব্যাকরণ আছে সেই ব্যাকরণগুলোও করতে হবে, তাহলে সেগুলো আমরা পড়ব। বই আমি এখানে কিছু কিছু আগের থেকে লিখে রেখে দিয়েছি, কেন কি বোর্ডটা আমাকে মুছতে হবে একবার, তারপরে আবার কিছু কিছু অর্থ যদি থাকে, বিপরীত শব্দ থাকে, পদ পরিবর্তন থাকবে, বিশেষ কোনো বৈশিষ্ট্য থাকলে তখন সেই জিনিসটা আমি লিখে দেবো। এখানে অনেকগুলো অর্থ লিখে দিয়েছি, অর্থ তোমাদের বইয়ের মধ্যেও আছে, কিন্তু সেখানে আমার মনে হয় যে পর্যাপ্ত নয়, যথেষ্ট নয়, আরও অনেক বেশি অর্থ তোমাদের দিকে লেখানো যায়, তার জন্যে আমি এখানে আলাদা করে দিয়েছি। গল্প বুড়ো, যে বুড়ো গল্প বলতে ভালোবাসে। বইছে হাওয়া উত্তুরে, তাহলে বইছে মানে কি, এখানে দেখো লিখেছি, একটু পরে লিখেছি, বইছে মানে প্রবাহিত হচ্ছে বা বহমান। বইছে হাওয়া উত্তুরে, হাওয়া মানে পবন, সমীরণ, বাতাস, বায়ু। উত্তরে, উত্তরে মানে উত্তরে বাতাস সাধারণত তোমরা একটু বড় হলে জানতে পারবে যে আমাদের হিমালয় পর্বতমালা যেখানে আছে সেই দিক থেকে উত্তরে বাতাসকে হিমালয় পর্বতমালা আটকে দেয়। উত্তর দিক থেকে, সাইবেরিয়ার দিক থেকে যে বাতাস, ঠান্ডা বাতাস আসে তাকে বলা হয় উত্তরে বাতাস। আসলে এটা উত্তর দিক থেকে আসছে, তাহলে উত্তর থেকে উত্তরে পথ পরিবর্তনও হয়। তাহলে উত্তরে বাতাস মানে হচ্ছে উত্তর দিক থেকে বয়ে আসে বায়ু। ঠিক একই রকমভাবে এখানে বইয়ের মধ্যে নেই, এই কবিতার মধ্যে নেই, কিন্তু আমরা আরও তিনটে জিনিস শিখে নেব। এটা হচ্ছে দক্ষিণা বাতাস। দক্ষিণা বাতাস মৃদুমন্দ বাতাস, সাধারণত গ্রীষ্মকাল বা বসন্তকালের শেষের দিকে প্রবাহিত হয়। দক্ষিণা বাতাস দক্ষিণ দিক থেকে আসে। পূবালি মানে পূর্ব দিক থেকে আসা বাতাস। পশ্চিমা মানে হচ্ছে পশ্চিম দিক থেকে আসা বাতাস। আমাকে কিছু কিছু অভিভাবক বড়রা বলেছেন যে মাস্টার সাহেব আপনার বোর্ডওয়াকে ছোট ছোট করে লিখছেন। আসলে আমাকে এতগুলো জিনিস লিখতে হয়, তার জন্য আমি বড় করে লিখলে অনেকবার মেটাতে হবে, অনেকবার লিখতে হবে, তাতে সময় লাগবে অনেক বেশি, ভিডিওটাও হয়তো বড় হয়ে যায়। তার জন্য আমি লিখে রেখেছি, মুখে মুখে বলেও দিচ্ছি, আপনারা সেই অনুযায়ী বাচ্চাদের ওদের খাতায় লিখে দিতে পারবেন বা ওরাও নিজেরা লিখে নিতে পারবে। তাহলে এখানে হচ্ছে পূর্ব দিক থেকে বয়ে আসা পূবালি, পশ্চিম দিক থেকে বয়ে আসা পশ্চিম বায়ু। এরপরে হচ্ছে শীতের ভোরে সত্তরে। সত্তরে মানে তাড়াতাড়ি অর্থাৎ দ্রুত। এখানে সত্তর মানে লেখা আছে, এটা কিন্তু দন্তেস তয় তয় র নয়, সেই সত্তর মানে হচ্ছে 7-10, কিন্তু এটা হচ্ছে দন্তেস তয় বয় র। সত্তর মানে দ্রুত, জলদি, শীঘ্র বা তাড়াতাড়ি। চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, রূপকথা চাই রূপকথা। তো ব্যথা মানে এখানে বলে দিয়েছি, দেখো ব্যথা মানে যন্ত্রণা, বেদনা, কষ্টও হয়। রূপকথা, রূপকথা মানে হচ্ছে কাল্পনিক ছেলে ভোলানো গল্প। ডাক ছেড়ে সে হাঁক ছেড়ে, বলছে হেঁকে ডাক ছেড়ে, ঘুম থেকে আজ ওঠ তোরা। তাহলে ঘুম মানে হচ্ছে নিদ্রা, লেখা আছে। তারপরে বলছে কি আছে মোর তল্পিটাই, দেখবি যদি জলদি আয়। তল্পি তল্পা গুটিয়ে পালালো, তাহলে তল্পি তল্প মানে লোটা কম্বল বা ব্যাগপত্র, এরকমভাবে আমরা বলতে পারি। তাহলে তল্পি মানে হচ্ছে ঝোলা। আগেকার দিনে দেখবে যে এখনও শহরাঞ্চলে নোংরার মধ্যে থেকে প্লাস্টিক, পলিথিন, কাগজ, প্রয়োজনীয় জিনিস যেগুলো বিক্রি করা যাবে অনায়াসেই, সেরকম কিছু লোক আছে যারা ওই কাঁধের মধ্যে প্লাস্টিকের বা বড় কোনো একটা থলি জাতীয় নিয়ে নেয়, বস্তা জাতীয়, ওইটাকে বলা হচ্ছে তল্পি। তাহলে কি আছে মোর তল্পিটাই, দেখবি যদি জলদি আয়। কাঁধের উপর এই ঝোলা, ঝোলা মানে ওই একই থলে বা ব্যাগ জাতীয়। গল্প ভরা মন ভোলা, তাহলে বুড়োর কি আছে, বুড়োর থলির মধ্যে অনেক কিছু আছে। কি কি আছে? গল্প ভরা মন ভোলা, মন ভোলানো নানান গল্প আছে। আসলে এই বুড়োর কাছে নয়, আমাদের বাড়ির প্রত্যেক বুড়োর কাছেই কিন্তু এরকম গল্পের খাজানা, মানে একদম গুপ্তধন আছে। আমরা তাকে এক্সপ্লোর করতে পারছি না, আমরা তাকে কাজে লাগাতে পারছি না, কেন কি বাড়িতে বয়স্ক মানুষ থাকলে তার বিশেষ কিছু সেবা যত্নের প্রয়োজন পড়ে। অনেক ক্ষেত্রে এটা কষ্টসাধ্য হয়, এড়িয়ে যেতে চাই। তার জন্যই আজকে অনুপরিবার হয়ে হয়ে আমরা ছোট হয়ে গিয়েছি, বয়স্কদের দেখভাল করার বিষয়টা অনেকটাই অবহেলিত হয়ে যায়। কিন্তু বয়স্কদের সঙ্গে একদম কচিকাঁচা যারা আছে তাদের কিন্তু খুব সুখ, তাদের মধ্যে বন্ধুত্ব খুব বেশি।
নাতি নাতনি দাদু দিদা বা ঠাকুমা ঠাম্মি বলতে কিন্তু অজ্ঞান, আর ঠিক বিপরীত দিক থেকেও তাই। সুতরাং তাদের মধ্যে কিন্তু একটা সহজ সম্পর্ক গড়ে ওঠে, যেটা আমরা বুঝতে পারি না, এবং সেইখান থেকে তৈরি হয় সমস্যা। তাহলে এই সমস্ত বুড়ো মানুষদের কাছে নানান ধরনের বাচ্চাদের ছেলে ভোলানো গল্প আছে। এই ছেলে ভোলানো গল্প শোনাটাও জরুরি। আমরা খালি যে পড়াশুনো করে যাব, খালি যে স্কুলমুখী হয়ে যাব, খালি নম্বরের জন্য পড়াশুনো করব, তা কিন্তু নয়। কিসের গল্প আছে? দত্তি দানব যক্ষীরাজ, রাজপুত্তর পক্ষীরাজ ঘোড়া। আমরা ছোটোতে যখন এই ধরনের গল্পগুলো ঠাকুমার কাছ থেকে শুনতাম, তখন নিজেরাই কল্পনা করে নিতাম, তরোয়াল বার করছি, দৈত্যকে মারতে যাচ্ছি, রাজকুমারীকে উদ্ধার করতে হবে। সে এক কঠিন ব্যাপার। বন্ধুদের সঙ্গে বিকেলবেলাতে খেলতে গিয়েও তাই, সেখানেও এরকম বিভিন্ন রূপকথার গল্পগুলোকে নিয়ে আমরা অভিনয় করে দেখাতাম। তাহলে তার কাছে কি আছে? দত্তি দানব যক্ষীরাজ, রাজপুত্তর পক্ষীরাজ, এদের সবার গল্প আছে। মন পবনের দ্বারখানা, আজগুবি সব কারখানা। মন পবনের দ্বারখানা, মন পবন দ্বারখানা মানে কি? আমাদের মন সেটি চলমান, সেটি মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। তাহলে মনকে যদি আমরা নৌকার সাথে তুলনা করি, তাহলে তার যে দ্বার, তাকে যে নিয়ন্ত্রণ করে, সেই মন পবনের দ্বারখানাকে তোমাকে উন্মুক্ত করে দিতে হবে, আলগা করে দিতে হবে, তবেই নৌকা তত্তর করে এগিয়ে যাবে। আমি যদি দাঁড় বেঁকিয়ে রাখি, তাহলে নৌকা সামনের দিকে আগাবে না। আজগুবি সব কারখানা গল্পগুলোর মধ্যে মাথামুন্ড অনেক সময় কিছু থাকে না, কিন্তু ছোট ছেলেমেয়েরা এর থেকে কল্পনা করতে শেখে, এর থেকে তাদের একটা খুব পজিটিভ টাইম, খুব সুন্দর একটা সময় কাটে। তারা একটা বিষয়কে নিয়ে কল্পনা করতে শেখে। সেই জন্যে গল্পগুলি যে সবসময় বাস্তবসম্মত হতে হবে সেরকম নয়, বরং এই গল্পগুলোর মাথামুন্ড কিছু থাকতো না। ভর্তি আমার তলপিটায়, দেখবি যদি জলদি আয়। করির পাহাড় সারবাধা, করির পাহাড়, এটার ব্যবহার তোমরা এখন ভুলে গিয়েছো, মানে আমরাই ভুলে গিয়েছি, এটা তোমরা জানবেও না। করির পাহাড় মানে আগেকার দিনে করি মানে সমুদ্রের শঙ্খ, ছোট ছোট শঙ্খ, সেগুলি দিয়েই ওগুলিকে অর্থের মতন ব্যবহার করা হতো, মানে মাপকাঠি হিসেবে লেনদেনের জন্যে কড়ির ব্যবহার করা হতো। আমরা যেমন এখন টাকা, খুচরো পয়সার ব্যবহার করে থাকি, টাকা পয়সার ব্যবহার করে থাকি, আগে কড়ির ব্যবহার করা হতো। ওই ভারতদত্তের বেশাতি বলে একটা গল্প আছে, কবিতা আছে, সেখানেও দেখবে যে ছড়ার মধ্যে একটা জায়গায় বলা আছে, টঙ্কা ভাঙাইয়া করি দিয়া যায় মুতরে। প্রত্যেক দিনই সে এরকম করে বাজারে আসতো, আর ওই টঙ্কা ভাঙাইয়া করি দিয়া যায় মুতরে, টাকা ভাঙিয়ে করি তোকে আমি দিয়ে যাব। তাহলে এই কড়ির ব্যবহার বলতে অর্থাৎ প্রচুর ধন সম্পত্তি, মানিক হীরা চোখধাঁধা, রাজার অসম্ভব সম্পত্তি ছিল, বা রাজকুমারের প্রচুর অর্থ ছিল, হিরে মানিক, তা সত্ত্বেও তার মনের মধ্যে সুখ ছিল না। এরকম যে নানান ধরনের যে গল্প, সেই গল্পের বিষয়টি বলতে গিয়েই কবি এখানে কড়ির পাহাড়, অর্থাৎ অর্থের পাহাড় স্তূপ হয়ে আছে, এরকম বিভিন্ন বিষয় বলতে চেয়েছেন। সোনার কাঠি ঝলমলে, ময়নামতি টলটলে। ময়নামতির গল্প আমরা অনেকেই শুনেছি। সোনার কাঠি রূপকাঠি ছুঁয়ে দিলে যে গল্পগুলো আমরা পেয়েছিলাম ছোটোতে, সেই গল্পগুলোও তার থলির মধ্যে আছে। তেপান্তরের মাঠখানা, এই তেপান্তর কথাটা খুব সুন্দর একটা ব্যাখ্যা দেওয়া যায়। তেপান্তর মানে তিন প্রান্তর যেখানে যুক্ত হচ্ছে, একদিকে দিগন্তরেখা বা যেদিকে মানুষজন ঘরবাড়ি আছে, আর বাদ বাকি একবার এদিকে তাকালাম কিছু নাই, এদিকে তাকালাম কিছু নাই, সামনের দিকে তাকালাম কিছু নাই, অর্থাৎ তিন দিক ফাঁকা মাঠকে তেপান্তর বলা হয়। হট্টমেলার হাটখানা, আটকালো এই তলপিটায়। হট্টমেলার হাটখানা মানে কি? বিভিন্ন রাজপুত্র, বিভিন্ন দৈত্য, ঘোড়া, পক্ষীরাজ ঘোড়া, রথ, সৈন্য সামন্ত যুদ্ধ করছে, গল্প করছে, আর সেই গল্প শুনছে ছোট ছোট ছেলেমেয়েরা, চারিদিকে হাট লেগে থাকছে যেন। অর্থাৎ হট্টমেলার হাটখানা, হাটের মধ্যে গেলে যেমন খালি গম 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 করে একটা আওয়াজ বের হয়, হাজার মানুষের ভিড়, হাজার মানুষের কথা, এখানেও যেন ওই সমস্ত ঝোলার মধ্যে, থলির মধ্যে, বুড়োর ওই থলির মধ্যে এই যে কাল্পনিক চরিত্রগুলো আছে, সেই কাল্পনিক চরিত্রগুলো যেন নিজেদের মধ্যেই সবসময় কথা বলছে, এবং তার ফলে হাটে বা বাজারে গেলে যেমন গোলমাল হয়, হট্টগোল হয়, সেরকম যেন হট্টগোল হচ্ছে। তারা আটকে আছে, আটকালো এই তলপিটাই, দেখবি যদি জলদি আয়, তোমাকে ডাকছে তাড়াতাড়ি এসো।
কেশবতী নন্দিনী এই থলিতে বন্দিনী, সেটিও একটি গল্প, সেই গল্প আমরা শুনেছি ছোটতে। এই থলিতেই বন্দিনী হয়েছে, মানে যত রকম রূপকথা তোমরা যা যা রূপকথা শুনতে চাও সমস্ত ধরনের রূপকথার ভাণ্ডার নিয়ে আমি বসে আছি। খালি তোমাকে কি করতে হবে? তোমাকে খালি পা ফেলে এগিয়ে আসতে হবে, তোমাকে খালি শুনবার জন্য এগিয়ে আসতে হবে, তোমাকে খালি আগ্রহ ভরে এগিয়ে আসতে হবে। শীতের প্রখর বন্দিনী মানে যে বন্দি হয়ে আছে। বন্দিনী শব্দটা স্ত্রীলিঙ্গ, লিঙ্গ পরিবর্তন তোমাদের দিকে পরে শোনাবো। শীতের প্রখর প্রত্যুষে, শীতের প্রখর, প্রখর মানে প্রবল, এখানে লিখে দেওয়া আছে। প্রখর মানে তীব্র বা প্রবল, আর প্রত্যুষ মানে ভোর, প্রভাত, উষা বা সকাল। তাহলে শীতের প্রখর প্রত্যুষে আসবে না যে শত্রুষে। তাহলে যে আমার কাছে গল্প শুনতে আসবে না, আমি এই বুড়ো হয়ে থুত্থুরে বুড়ো, মানে এটার একটা ব্যঞ্জনা আছে। শীতকাল বয়স্ক লোকেদের পক্ষে অত্যন্ত কষ্টকর একটা সময়। কেন কি শীতকালে বয়স্ক মানুষদের বেশি কষ্ট হয়, শ্বাসকষ্ট হয়, শারীরিকভাবে সক্ষমতা আরও কমে যায়, পেশি কাজ করতে পারে না ভালো করে, ওরা জুবুথুবু হয়ে যায়। এমনিতেই তো প্রকৃতিই তো জুবুথুবু হয়ে যায়, গাছ তার সমস্ত পাতা ঝরিয়ে দেয়, সাপ ব্যাং সমস্ত কীটপতঙ্গ মশা মাছি সবই কমে যায়, সাপ ব্যাং তার শীত ঘুম দেয়, আমাদের মধ্যে জীর্ণতা বা জড়তা কাজ করে। তো শীত মানেই তো গুটি যাওয়ার সময়। তাহলে এই শীতেও একজন বুড়ো মানুষ সে তোমাকে ডাকছে গল্প শুনবার জন্যে, আর তুমি যদি সাড়া না দাও তাহলে তুমি শত্রু। কিসের শত্রু? তুমি মানবতার শত্রু। তার মানে তোমার ভেতরের যে মন, তোমার যে অন্তরাত্মা, তোমার মনের যে শ্যামলতা, সেই শ্যামলতা তুমি সম্পূর্ণ নষ্ট করে ফেলেছ, এবং তার জন্যই আজকে তুমি শত্রু। ছোট ছোট ছেলে মেয়ে যারা আছে তাদের শত্রু, বা সেই সমস্ত ছোট ছোট ছেলে মেয়ে তোমরা যারা এখনই যদি অত্যন্ত প্রতিযোগিতামূলক পড়াশোনার মধ্যে ঢুকে যাও, তোমরা যদি অন্তর থেকে বাড়ির বয়স্কদের সঙ্গে ঠিক সম্পর্ক না রাখো, তাদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক না থাকে, তুমি যদি তাদের থেকে দূরে দূরে থাকো, খালি আমাকে পড়ে যেতে হবে, না দাদুর কাছে একটু গল্প শুনলেই, দিদার কাছে একটু গল্প শুনলেই মা টেনে নিয়ে চলে গেল যে না না এখন পড়া করতে হবে, গল্প শোনার সময় নেই, এই বলে যদি সবসময় তোমাকে আটকে রাখা হয় তাহলে সেটা মোটেই কাজের কথা নয়, সেটা কোনো ভালো বুদ্ধির কথা না। ভাঙবো তাদের মূর্খতা, বলবো না কো রূপকথা। তাহলে মূর্খতা মানে হচ্ছে অজ্ঞতা। তখন কবি বলছেন, বা কবি এই গল্পগুলোর মাধ্যমে বলছেন যে যারা আমার কাছে আসবে না তাদেরকে আমি আমার রূপকথা বলবো না। খুব স্বাভাবিক, এই ধরনের অভিমান হওয়া অত্যন্ত স্বাভাবিক। আমরা ছোট ছোট ছেলে মেয়েদের বইমুখী হতে বলি, বিদ্যালয়মুখী হতে বলি, কিন্তু আমরা কখনো তাদের দিকে গল্প বই মুখী হওয়ার জন্য বলি না। এখন গল্পের বই পড়লে আমাদের একটা ধারণা হয়ে গিয়েছে না 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 তাহলে পড়াশোনাতে পিছিয়ে যাবে। কিন্তু আমরা ছোটোতে যে সময়ে পড়াশোনা করেছিলাম সেই সময়ে যথেষ্ট দুষ্টু ছিলাম, প্রত্যেকেই বদমাশ ছিলাম, তোমাদের থেকে অনেক বদমাশ ছিলাম। তা আমরা যখন অস্থির হয়ে থাকতাম, পাড়া প্রতিবেশী সমস্ত তটস্থ হয়ে থাকতো যে কি করছে, কে কি করছে, হইচই মানেই আমরা আছি। আর যখন আমরা চুপচাপ থাকতাম ঘরের মধ্যে, তার মানে তখন বাবা মা কিন্তু নিশ্চিন্তে থাকতো যে ও ঠিক গল্পের বই পড়ছে। ঘরের কোণে যেখানে একটু জানলা দিয়ে আলো আসছে সেখানেই উপুর হয়ে বসে বা উপুর হয়ে শুয়ে প্রচুর আমরা গল্পের বই পড়তাম। দেখো আমরা যখন ছোট ছিলাম, এখন তো বাজারে হাটে গল্পের বই, বাচ্চাদের কমিক্স, কার্টুন, বাটুল দি গ্রেট, হাদা ভোদা, নন্টে ফন্টে, অরণ্যদেব, টারজান, প্রচুর প্রচুর গল্পের বই। আর যে সমস্ত রূপকথার গল্প বই এখন বইয়ের দোকানে গেলেই তোমাকে হাজার হাজার ফেলে দেবে। কিন্তু আমাদের সময় এত অ্যাভেলেবেল ছিল না, পাবলিকেশন প্রকাশনা সংস্থাগুলো এত শক্তিশালী ছিল না, মানুষের চাহিদাও কম ছিল। আসলে গল্পগুলো আমরা তখন শুনতাম ঠাকুমা ঠাকুরদার কাছে, তাদের কাছে গল্প শুনে নিতাম বলেই এই গল্পগুলো আর বাজারে অত বেশি বিক্রি হওয়ার ব্যাপার ছিল না। এখন ঠাকুমা ঠাকুরদা কমে গিয়েছে, সেই জায়গাটা নিয়েছে গল্পের বই। এটা একদিক থেকে দুঃখজনক। তাহলে এই গল্পটা, কবিতা ছড়াটা আমরা পড়লাম, এই ছড়াটা পড়ার পর তার অর্থগুলো সাধারণত জানলাম, এবং তার মধ্যে থেকে যে ইনার মিনিং, বারবার বলছি তোমাদের প্রত্যেকটা ছড়া, প্রত্যেকটা কবিতা, প্রত্যেকটা গদ্য, নাটক, নাট্যাংশ যাই হোক না কেন, সবগুলোরই কিছু একটা বার্তা দিতে চেয়েছেন লেখক। বার্তা দিতে চেয়েছেন কাদের দিকে?
হয় ছাত্রছাত্রী তোমাদের দিকে সরাসরি, অথবা তোমাদের বাবা মাকে। তো এই জায়গাটাই আমাকে একটা ভালো করে বুঝতে হবে যে এই গল্পের মধ্যে থেকে বা এই কবিতার মধ্যে থেকে আমাকে কি শেখাতে চেয়েছে। তাহলে আমরা আজকে এইটুকু পড়লাম। পরের দিন প্রশ্নোত্তর করতে বেশি সময় লাগবে না। প্রশ্নোত্তর এবার তোমরা নিজেরাই পারবে। উত্তরে হাওয়া বলতে বোঝায় যখন উত্তর দিক থেকে বয়ে আসে, এমনভাবে কোন সময় বয়ে আসে। এখানে দেখো কোন ঋতুর কথা বলেছে, শীত ঋতুর কথা বলেছে, শীতের ভোরে প্রত্যুষে। তাহলে এখানে আমরা 4টি ঋতু বলেছি, গ্রীষ্ম, শরৎ, শীত, বর্ষাকালে বয়। তাহলে শীতকালে বয়। এবার দক্ষিণা বাতাস কোন দিক থেকে বয়? দক্ষিণা বাতাস দক্ষিণ দিক থেকে বইছে। কোন সময় বইছে? গরমকালে বইছে। থুতথুরে কথাটির অর্থ কি এটা বলে আমি তোমাদের আজকে আমার যে এই ভিডিওটা, সেই ভিডিওটা আমি শেষ করব। থুতথুরে কথাটি এসছে থর থর থেকে, অর্থাৎ যারা বয়স্ক মানুষ। আমি বলে দিই, দেখো থুরথুরে, থরথর, মরমর, করকর, টনটন, কনকন, থপথপ, গড়গড়, সরসর, এই ধরনের যে শব্দগুলো আছে সেই শব্দগুলোকে আমরা শব্দদ্বৈত বলি। অর্থাৎ দ্বৈত না, দ্বৈত, অর্থাৎ শব্দগুলি দুবার ব্যবহার হচ্ছে, বা ধ্বন্যাত্মক শব্দ, অর্থাৎ ধ্বনিত হচ্ছে। একবার মূল শব্দটি উচ্চারণের পর জন্য দ্বিতীয়বার উচ্চারিত হচ্ছে, তার জন্য একে আমরা ধ্বন্যাত্মক শব্দও বলে থাকি। তাহলে এই শব্দগুলোর মধ্যে থুরথুরে কথাটি এসছে থরথর থেকে। বয়স্ক মানুষ, তোমরা একটু লক্ষ্য করে দেবে, বয়স্ক মানুষের ঠোঁট, এই থুতনিটা ওদের চোয়ালের বয়স হয়ে গেলে পেশির, একটু আগেই বললাম যে পেশির সচলতা, পেশির সবলতা এগুলো কমে যায়, নিয়ন্ত্রণ কমে যায় শরীরের উপর। তার জন্য দেখবে খুব বয়স্ক মানুষ বেডের মধ্যেই বাথরুম পায়খানা করে দিচ্ছেন, এইরকম নানান সমস্যা হয়। তাহলে থরথর করে কাঁপে। এই থুতনিটা দেখবে সবসময় এমনি করে বুড়ো মানুষদের এমনি করে থরথর থরথর করে কাঁপে। আবার এমনিতেও গল্প বুড়ো থুতথুরে, ওই শীতকাল সকালবেলাতেই গল্প বলতে বেরিয়েছেন, তার জন্যও তিনি থরথর করে কাঁপছেন। সবটাই হতে পারে। তাহলে এইভাবে আমরা পুরো বিষয়টা জানব এবং তারপরে প্রশ্নোত্তর করব। রূপকথা গল্পে যেটি থাকে না, দৈত্যদানব অবশ্যই থাকে। পক্ষীরাজ ঘোড়া উড়ে যাওয়ার জন্য তো প্রয়োজন, একদম মানে ম্যান্ডেটরি, অবশ্যই লাগবে। রাজপুত্র ছাড়া আর দৈত্যদানব ছাড়া গল্পই জমবে না। উড়োজাহাজ, এখন উড়োজাহাজ অবশ্য কিছু কিছু গল্পে এসছে, কিন্তু রূপকথায় আসেনি। তা রূপকথাতে উড়োজাহাজ এই বিষয়টা নাই। রূপকথা গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো। আশাপূর্ণা দেবী, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, সত্যজিৎ রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে তোমাদের গোটা বইয়ের মধ্যে, বিষয়ের মধ্যে নেই, কিন্তু তোমরা যদি পড়াশুনো করো বা বাবা মাদের যদি জিজ্ঞেস করো তাহলে দেখবে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার তিনি অনেক আমাদের দেশি প্রচলিত যে সমস্ত লোককথা আছে, যে রূপকথা আছে, সেই সমস্ত গল্পগুলিকে, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় অনেকগুলি করেছিলেন, সেই সমস্ত প্রচলিত গল্পগুলোকে উনি একটা সংগ্রহ করেছিলেন এবং তারপরে সেটাকে প্রকাশিত করেছিলেন। তাহলে এইভাবে আমরা পুরো বিষয়টার একটা চ্যাপ্টার, একটা বিষয় এইভাবে পড়ব। এরকমভাবে আস্তে আস্তে দেখব আমাদের সিলেবাসও শেষ হচ্ছে এবং অন্যান্য প্রশ্নোত্তর সেগুলো আমরা করতে পারছি, এবং তোমার আস্তে আস্তে গল্প পড়ার বা বই পড়ার আগ্রহ বাড়বে এবং তুমি পারদর্শী হয়ে উঠবে। আজকে এই পর্যন্তই, পরের দিন আবার।